লিখেছি সাম্প্রতিক বিষয়গুলি আন্তর্জাতিক সংকট। যেহেতু আমি কনফিডেন্সে আন্তর্জাতিক পড়িয়ে থাকি, সেহেতু আন্তর্জাতিকের যে সাম্প্রতিক এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখা দরকার, সাম্প্রতিক বিষয়গুলিতে মোট নাম্বার হচ্ছে 4, অর্থাৎ 4টি প্রশ্ন আসে। এই 4টি প্রশ্নের মধ্যে আন্তর্জাতিক সংকট বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস এই জায়গা থেকেই কমপক্ষে 2টি প্রশ্ন আসে। আরেকটি প্রশ্ন আসে ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে একটি প্রশ্ন আসে, যেমন এই প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন, সদস্যপদ বা বর্তমান সদস্য বা বর্তমান প্রধান, যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসে যে কোনো ধরনের অ্যাওয়ার্ড, হতে পারে গত 1 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক পুরস্কারগুলো পেয়েছে, এই পুরস্কারগুলো হতে পারে অ্যাচিভমেন্ট, আমাদের অর্জন কি, যেমন মুজিব বর্ষ আমাদের একটা অর্জন, এমন অর্জন থেকে আমাদের প্রশ্ন হতে পারে আরো কমপক্ষে একটি। এই 2, 3, 4 এই 4টি প্রশ্ন, আসলে 4টিতে 4টি কমন পড়া সম্ভব নয়, কমপক্ষে আপনি 3টি প্রশ্ন কমন পেতে পারেন। তার মধ্যে আজকে আমরা যে আলোচনাটি করব, অর্থাৎ 2টি প্রশ্নের জন্য আলোচনা করব আজকে, তা হচ্ছে আন্তর্জাতিক সংকট। আমরা প্রথমেই যেখানে আলোচনায় যাব সংকটে, সে জায়গাটা হচ্ছে চীনে চলে যাব। আমরা চীনের মধ্যে আমরা যদি এটাকে চীন বলি, চায়না বলি, এখানে একটা চীনের প্রদেশ আছে, এটার নাম জিনজিয়াং। আরেকটা প্রদেশ আছে, এটার নাম হুনান। এখানে যে সংকট, সেই সংকটটির নাম হচ্ছে উইঘুর সংকট। উইঘুর সংকট। বন্ধুরা, উইঘুর কি? একবার পরীক্ষা আসছিল। উইঘুর হচ্ছে চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম, যে মুসলিম সম্প্রদায় হচ্ছে তুর্কি বংশোদ্ভূত। এই উইঘুরদের যে ভাষা, এই উইঘুরদের ভাষার নাম উইঘুর। অর্থাৎ মনে রাখা কিন্তু খুব সহজ যে উইঘুরদের ভাষার নাম কি, উইঘুরদের ভাষার নাম উইঘুর। এই উইঘুররা হচ্ছে জিনজিয়াং এবং হুনান প্রদেশে, অর্থাৎ এই অংশটাকে যদি বলি আমরা, তাহলে চায়নার উত্তর এবং পশ্চিমাংশ। যদি বলি উইঘুরদের বসবাস কোথায়, তাহলে চীনের উত্তর এবং পশ্চিমাংশে। যদি বলি উইঘুর কারা, উইঘুর হচ্ছে একটি মুসলিম সম্প্রদায়ের নাম। যদি বলি উইঘুরদের ভাষার নাম কি, ভাষার নাম উইঘুর। যদি বলি যে এই উইঘুরদের বসবাস এশিয়ার কোন অংশে, তাহলে এই অংশটা হচ্ছে বন্ধুরা মধ্য এশিয়া। এবং আপনারা জেনে থাকবে এই জিনজিয়ানের 85% হচ্ছে মুসলিম উইঘুর, 85% মুসলিম উইঘুর। এবং এই জিনজিয়ানের রাজধানীর নাম হচ্ছে উরমকি। বন্ধুরা আবারও বলছি, জিনজিয়ানের রাজধানীর নাম হচ্ছে উরমকি, এটা আমাদের জানতেই হবে। এখন উইঘুর নিয়ে কেন আলোচনা করছি? আজকে সারা পৃথিবী কোন না কোন দেশে আমরা দেখেছি যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। যেখানে সংখ্যালঘু আছে সেখানে কম বেশি অত্যাচার রয়েছে। ঠিক তারই সূত্র ধরে এই জিনজিয়াং এবং হুনানে আমরা বিগত কয়েক বছর দেখেছি যে মুসলিম সম্প্রদায়কে তারা নানানভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, ধর্মান্তরিত করার চেষ্টা করছে, তাদের নারীদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার করেছে। এজন্যই বিশ্ব মিডিয়ায় এই উইঘুর এই সম্প্রদায়টির নাম খুব স্পষ্টভাবেই আমাদের কাছে চলে আসছে। যদিও এই উইঘুরদেরকে নির্যাতনের যে স্বীকারোক্তি, এটি চীনা সরকার দেন না, কিন্তু আমরা দেখব যে এই উইঘুরদেরকে আলাদা করে তদারকি করার জন্য কিংবা তাদেরকে নিয়ন্ত্রণ, মানে তাদের গতি প্রকৃতি বোঝার জন্য বর্তমান চীন সরকার যে অ্যাপসটি ব্যবহার করছে, সেই অ্যাপসটির নাম বন্ধুরা ভালোভাবে আমাদের এটি মনে রাখতে হবে। অ্যাপসটির নাম সার্ভিল্যান্স অ্যাপস। সার্ভিল্যান্স অ্যাপস, এটা সার্ভিল্যান্স ক্যাপিটালিজম নামেও পরিচিত। সার্ভিল্যান্স ক্যাপিটালিজম নামেও পরিচিত। বন্ধুরা পরীক্ষা আসতে পারে সার্ভিল্যান্স অ্যাপস বা সার্ভিল্যান্স ক্যাপিটালিজম
ব্যবহৃত হয়েছে কোন দেশে? চীন। কাদের জন্য ব্যবহৃত হয়েছে? উইঘুরদেরকে তাদের নজরদারিতে রাখার জন্য এটি ব্যবহৃত হয়েছে। যদিও চীন সরকার এটি অস্বীকার করেছে এবং কিন্তু নিউ ইয়র্ক টাইমলাইনের 403 পৃষ্ঠার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা নীতি নির্ধারকদের নির্দেশ ক্রমেই এটি পরিচালিত হচ্ছে। এই হচ্ছে উইঘুর সমস্যা। উইঘুর নিয়ে যে কয়টি প্রশ্ন হতে পারে আপনাদেরকে বলেছি, আপনারা ভিডিওটি একটু টেনে শুনলেই কিন্তু প্রশ্নগুলো আপনি খাতায় নোট করতে পারবেন। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের এই লাইভটি শেয়ার করার জন্য। আপনার দ্বারা উপকৃত হবে অন্য আপনার আরেকজন বন্ধু কিংবা বান্ধবী কিংবা পরিচিত জন। আমরা সংক্ষিপ্ত পরিসরে উইঘুর নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের বলা হয়েছে লাস্ট 20 মিনিট প্রশ্নের উত্তর দিব। আমি 40 মিনিট শেষ করার পর আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনারা প্রশ্ন করে রাখবেন। এখন আলোচনা করব সবচেয়ে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট, যে সংকটের নাম হচ্ছে করোনা ভাইরাস। আমরা আতঙ্কিত, আমরা পৃথিবীর মানুষ আজ হতভম্ব, আমরা আজ নিরুপায়। আজ দেখা নেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার পারমাণবিকের খেলা। আজকে দেখা নাই চীনের অর্থনীতির কোনো অহংকার। আজকে দেখা নাই কোনো সেনাবাহিনীর মহড়া। আজকে পৃথিবীর সব শক্তি একটা জায়গায় চুপসে গেছে, তার নাম হচ্ছে করোনা। এই করোনা ভাইরাস এর পুরো নাম হচ্ছে নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস হু এর নামকরণ করেছে, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নামকরণ করেছে কোভিড-19। বন্ধুরা, এই কোভিড-19 আবিষ্কৃত হয় 1960 সালে। আবিষ্কার 1960, কিন্তু চীনে ধরা পড়ে এটি 31শে ডিসেম্বর 2019। 31শে ডিসেম্বর 2019 চীনের উহান শহর এর সূত্রপাত হয়। বন্ধুরা, উহান হচ্ছে চীনের হুবেই প্রদেশের রাজধানী এবং এটি হচ্ছে চীনের ইয়াংসিকিয়াং এবং হান নদীর মধ্যবর্তী সমভূমিতে অবস্থিত। ধারণা করা হয় উহানের খাবারের পাইকারি বাজার থেকেই এই ভাইরাসে প্রথম সংক্রমণ ঘটে। গবেষকরা ধারণা করেন যে এটি সামুদ্রিক প্রাণী, বলগার তিমি কিংবা সাপ কিংবা খরগোশ কিংবা বাদুড় থেকে ছড়িয়েছে। তবে অনেক গবেষকই ধারণা করেছেন যে এটি চীনের একটি বিলুপ্ত প্রজাতির প্রাণী বনরুই থেকে ছড়িয়েছে। যেহেতু এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এবং এটি ছড়ানোর যে সূত্রপাত তারও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি, সেহেতু এগুলো নিয়ে আর কথা বাড়াতে পারছি না। কিন্তু যে ইম্পর্টেন্ট বা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতেই হবে সেগুলি হচ্ছে এটি উহানে ছড়িয়েছে, দ্বিতীয় দেশ হিসেবে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, দ্বিতীয় দেশ হিসেবে ফিলিপাইনে এটি ছড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে আক্রান্ত সবচেয়ে বেশি যে দেশগুলোতে হয়েছে তার মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, এই দেশগুলি হচ্ছে অন্যতম। এছাড়াও এগুলো নিয়ে আপনাকে সাম্প্রতিক তথ্য আরো সামনে আপডেট হতে হবে, আরো কতটি দেশে ছড়িয়েছে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে এটা আসলে পরীক্ষা আসতে পারে এটি কোন জায়গায় সংক্রমণ ঘটে। তাহলে এই ভাইরাসটি সংক্রমণ ঘটে আমাদের ফুসফুসে এবং এই ভাইরাসের প্রধান লক্ষণ হচ্ছে শুকনা কাশি, জ্বর কিংবা ব্যথা অনুভব আমরা করতে পারি। এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আবিষ্কৃত হয়নি। বিভিন্ন দেশ আবিষ্কার করে এর প্রয়োগও ঘটিয়েছে, কিন্তু তা বিভিন্ন মহল এটিকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। এজন্য এটি নিয়ে আমরা সুস্পষ্টভাবে কথা বলতে পারছি না।
কিন্তু হু আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি হচ্ছে হাতে সাবান বা হচ্ছে স্যানিটাইজার ইউজ করা, অর্থাৎ হাত ধোয়া, কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়ার কথা বলেছে, আমাদের মাস্ক ইউজ করার কথা বলেছে এবং অযাচিতভাবে নাকে মুখে হাত না দেওয়ার জন্য বলেছে। এবং যেটা শিষ্টাচারের কথা বলেছে, দেখেন শিষ্টাচারের কথা যদি বলি, এই শিষ্টাচার কিন্তু আসলে শিখতে হয়। এটা এক এক দেশের শিষ্টাচার হচ্ছে এক এক রকম, সেটা নিয়ে পরে বলছি। এই বিষয়ে যদি করোনা ভাইরাস, বন্ধুরা 8ই মার্চ বাংলাদেশে প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস। 3 জনকে শনাক্তকরণ করা হয়। যে মুহূর্তে কথা বলছি এই পর্যন্ত সরকারি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 20 জন, অর্থাৎ 8 তারিখ থেকে এই প্রতিনিয়তই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও বারবার সচেতনতার কথা বললেও সচেতনতা কিন্তু আমাদের মধ্যে নেই। বন্ধুরা, শুধু মাস্ক পরে ঘুরে বেড়ালেই কিন্তু হবে না, আমাদেরকে করোনা ভাইরাস থেকে নানান ধরনের শিষ্টাচার যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ যেটা থুতু ফেলানোর ক্ষেত্রে আমাদের শিষ্টাচার নাই, আমরা যত্রতত্র থুতু ফেলি, যেখানে মন চায় সেখানে ফেলি, আমাদের যত্রতত্র হাসি দেই, কাশি দেই, অর্থাৎ যেখানে মন চায় সেখানে হাসি, যেখানে মন চায় মনে হয় মানুষের গায়ের উপরে আমরা হাসি কাশি দিচ্ছি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং লোক সমাগম বা জনসমাবেশ, যেখানে মানে ক্লোজলি আমরা যে অবস্থান করার যে বিষয়টা, এটা অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এই নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে যে 2টি শব্দ আমাদের সামনে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে, যেটা আপামর জনতা অনেকেই হয়তো এই 2টি শব্দের সাথে পরিচিত নয়, তার মধ্যে একটি হচ্ছে আইসোলেশন। আইসোলেশন বন্ধুরা, আইসোলেশন হচ্ছে সঙ্গরোধ, অর্থাৎ একা থাকা। এই একা থাকাটা আরেকটা শব্দ আসছে কোয়ারেন্টিন, অর্থাৎ কোয়ারেন্টিন শব্দটি আর আইসোলেশন শব্দটি এই 2টি সিমিলার অর্থ। একটি হচ্ছে সঙ্গরোধ বা একাকিত্ব থাকা, একা থাকা। একটি ব্যবহৃত হয় আক্রান্ত রোগীর ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে থাকতে হবে আইসোলেশনে, আর আপনি যদি আক্রান্ত না হয়ে থাকেন, সম্ভাবনা থেকে থাকে, তাহলে আপনাকে থাকতে হবে কোয়ারেন্টিনে। এবং যদি আরেকটি শব্দ আমাদের সামনে আসে সেটি হচ্ছে হোম কোয়ারেন্টিন, অর্থাৎ আক্রান্তের সম্ভাবনা আছে জনসমাগমে গেলে বা লোক সমাগমে গেলে, তাহলে আপনি থাকবেন হোম কোয়ারেন্টিনে। এই 3টি শব্দ বা এই 2টি শব্দ আইসোলেশন এবং কোয়ারেন্টিন, এটি আপনাদের আগামী বিসিএস এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে কিংবা আন্তর্জাতিক যে কোনো জায়গায় কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। বন্ধুরা, করোনা ভাইরাস নিয়ে যতটুকু আলোচনা করেছি, তাহলে এটুকু বলতে পারি যে এটি 1960 সালে এটি আবিষ্কার হয় এবং 31শে ডিসেম্বর 2019 সূত্রপাত ঘটে চীনের উহান শহরে। উহান হচ্ছে হুবেই প্রদেশের রাজধানী। এটি সংক্রমণ হয় ফুসফুসে এবং এটার প্রধান লক্ষণ হচ্ছে শুকনো কাশি, ব্যথা এবং হচ্ছে জ্বর। তাহলে করোনা ভাইরাস নিয়ে আলোচনা এ পর্যন্তই। বন্ধুরা, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমরা কিন্তু বেশি বেশি অনুপ্রাণিত হব এবং এরকম সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে কিন্তু আপনাদের সামনে বারবার আসব। আসেন আমরা করোনা ভাইরাসের পর 2019 সাল জুড়ে যে 2টি আলোচনা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটি আলোচনা হচ্ছে কাশ্মীর সংকট। আমরা এখন আলোচনা করব হচ্ছে কাশ্মীর সংকট নিয়ে। কাশ্মীর সংকট, আমরা যদি পাকিস্তানকে এখানে দেখাই, যেটা কাশ্মীরের 37% হচ্ছে পাকিস্তানের। আমরা যদি ইন্ডিয়াকে এখানে দেখাই, ইন্ডিয়ার রয়েছে 43%। আমরা যদি চায়নাকে দেখাই, চায়নার রয়েছে 20%। আমরা এই অংশটাকে পাকিস্তানকে দিয়ে দিলাম আর এই অংশটা চায়নাকে দিয়ে দিলাম, এটাকে ইন্ডিয়াকে দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। অর্থাৎ আমরা এমনিতে জানি ভারত পাকিস্তান
চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন, কিন্তু ভারত পাকিস্তান কাশ্মীর চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আমরা জানি ভারত এবং চায়না সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, কিন্তু ভারত চায়না কাশ্মীর সীমান্ত যেটা চিহ্নিত সীমারেখা এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বন্ধুরা, পাকিস্তানের অংশের নাম হচ্ছে আজাদ কাশ্মীর। এর রাজধানীর নাম হচ্ছে মুজাফফরাবাদ। পাকিস্তানের একটি প্রদেশ রয়েছে, এটাও আমাদের জানা থাকা ভালো, এটার নাম গিলগিট। এটার নাম বালচিস্তান। এটার নাম সিয়াচেন হিমবাহ। এটার নাম জম্মু ও কাশ্মীর। এটার নাম লাদাখ। লক্ষ্য করেন আজাদ কাশ্মীর বা মুজাফফরাবাদ, আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, এটা হচ্ছে পাকিস্তান অংশের। আর গিলগিট হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশ, বালচিস্তান হচ্ছে পাকিস্তানের। আর সিয়াচেন হিমবাহ এটি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চীন এটি পাকিস্তানকে ছেড়ে দেয়। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান কাশ্মীর চিহ্নিত সীমারেখা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত চীন কাশ্মীর চিহ্নিত সীমারেখা। জম্মু ও কাশ্মীর হচ্ছে ভারতের অংশ, লাদাখ হচ্ছে ভারতের অংশ। জম্মু কাশ্মীরের রাজধানীর নাম শ্রীনগর, যদিও এখন এই কথার কোনো মূল্য নাই, কারণ জম্মু হচ্ছে কাশ্মীরের শীতকালীন রাজধানী এবং যেটা শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। আর এই যে অংশ এটার নাম হচ্ছে আকসাই চীন। বন্ধুরা, 1925 সালে এই কাশ্মীরে ক্ষমতায় আসেন রাজা হরি সিং। তিনি 25 সালে ক্ষমতায় আসেন। তাহলে আমরা নামটি দেখেই বুঝতে পারতেছি রাজার নাম হচ্ছে হরি সিং অর্থাৎ হিন্দু। আমরা জানি 1947 সালে দেশ ভাগ হয়, আর এই দেশ ভাগ হওয়ার সময় কিছু অমীমাংসিত জায়গা রয়েছে, তার মধ্যে কাশ্মীর একটা। অর্থাৎ এই রাজ্যটি নিয়ে যেটি হয় ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব হয়। আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধও হয়। এ সময় পাকিস্তান 1/3 অর্থাৎ এই আজাদ কাশ্মীর নামকরণ করেছে এটি দখল করে। এটা দখলে নিয়ে চলে যায় পাকিস্তান অংশে, চীন অংশে এটি চলে যায়, বাদ বাকি থাকে হরি সিং এর এই অংশ। পশতুন নামক উপজাতি তারা আবারও এই অংশে আক্রমণ করতে পারে, এই কারণে রাজা হরি সিং লর্ড মাউন্টব্যাটেনের সাহায্য প্রার্থনা করে। আর পরবর্তীতে 1949 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাশ্মীর এই অংশটা ছিল আসলে মুসলিম অধ্যুষিত, আর এই মুসলিম অধ্যুষিত এই অংশটায় মুসলিমরা পাকিস্তানের সাথে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেও বাকি যে রাজা হিন্দু হয় সে ভারতের সাথেই যেতে চায়। আর এই কারণে ভারত 1949 সালে তার সংবিধানে 370 নং ধারায় কাশ্মীরকে স্বায়ত্তশাসনের অধিকার দেয় এবং তার 35-এর এ ধারায় তাকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেয়। যেমন কাশ্মীর দ্বৈত নাগরিক সুবিধা ভোগ করে, অর্থাৎ একদিকে সে ভারতীয় আরেকদিকে কাশ্মীরি। কাশ্মীর একটি স্বতন্ত্র পতাকার মালিক হয়। 6 বছর পর পর বিধানসভা কাশ্মীর নিজেই নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বিধানসভা নির্বাচন করে। কাশ্মীরে কোনো ছেলে বা মেয়ে ভারতীয়দের বা অন্যদের বিদেশিদের বিয়ে করতে পারতো না, এবং কাশ্মীরে যদি জায়গা জমি ক্রয় করতে হতো তাহলে অবশ্যই সেখানে 10 বছর বসবাসের প্রমাণপত্র শো করতে হতো। কাজেই কাশ্মীর এই স্বাধীনতা, এবং কাশ্মীরে আমরা যদি দেখি 360 নং ধারায় কাশ্মীরে জরুরি অর্থনৈতিক অবস্থা জারি করা যাবে না, 356 নং ধারায় কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা যাবে না, এমন সুযোগ সুবিধা। অর্থাৎ ভারতের হাতে ছিল 3টি বিষয়, একটি হচ্ছে পররাষ্ট্র, একটি হচ্ছে যোগাযোগ, আরেকটি হচ্ছে পররাষ্ট্র, যোগাযোগ আর প্রতিরক্ষা। এই 3টি বিষয় ছিল ভারতের হাতে।
আর সব ছিল কাশ্মীরের হাতে। বন্ধুরা, এটি ছিল কাশ্মীর নিয়ে আমাদের ইতিহাস, হিস্ট্রি, সংক্ষিপ্ত হিস্ট্রি। আমরা সাম্প্রতিক যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনাটি আপনাদেরকে বলবো। গত বছর অর্থাৎ 2019 সালের 14ই ফেব্রুয়ারি এই কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এর হামলায় ভারতীয় 40 জন পুলিশ মারা যায়। আর এর পাল্টা আক্রমণ স্বরূপ পরবর্তীতে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। আর এ সময় ছিল বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন। আর সেই নির্বাচনী ইশতেহারেই ঘোষণা করা হয় যে আবার যদি ক্ষমতায় আসতে পারি তাহলে 370 নং ধারা বাতিল করব। যেই কথা বন্ধুরা সেই কাজ। 5 আগস্ট 2019 ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 370 নং ধারা বাতিলের জন্য আবেদন জানান। আর সাথে সাথেই উচ্চকক্ষ রাজ্যসভায় এটি বাতিল হয়, নিম্নকক্ষ লোকসভায় এটি উত্থাপন করলে সেখানেও বাতিল হয় এবং ভারতের মহামান্য রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করেন। ফলে কাশ্মীরের এই 370 নং ধারাটি বাতিল হয়ে যায়। অর্থাৎ কাশ্মীর স্বায়ত্তশাসন থেকে ভারতের কেন্দ্র শাসনে পরিণত হয়। কাশ্মীরকে জম্মু ও লাদাখ এই দুইটি অঞ্চলে পৃথক করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর মাধ্যমেই বিগত বছরগুলোতে কাশ্মীর যে সুযোগ সুবিধা পেয়ে আসতেছিল তা বাতিল হয়ে গেল। অর্থাৎ 370 নং ধারা বাতিলের ফলে কাশ্মীরের আর দ্বৈত নাগরিকতা রইল না। কাশ্মীর এখন ভারতীয় বলে বিবেচিত হবে। কাশ্মীরে এখন স্বতন্ত্র পতাকা রইল না, ভারতীয় পতাকার নিচে কাশ্মীরকে আসতে হলো। কাশ্মীরে এখন যে কোনো ভারতীয় যেতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে, জমি জমা ক্রয় করতে পারবে, কাশ্মীরে জরুরি অবস্থা জারি করতে পারবে, জরুরি অর্থনৈতিক অবস্থা জারি করতে পারবে এবং এর ফলে ভারতের বর্তমান রাজ্য সংখ্যা হলো 28টি। বন্ধুরা মনে রাখতে হবে, রাজ্য সংখ্যা হলো 28টি এবং কেন্দ্র শাসিত অঞ্চল 60টি থেকে এই দুইটি, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে গেল 9টি। অর্থাৎ ভারতের রাজ্য সংখ্যা হয়ে গেল 28টি, কেন্দ্র শাসিত অঞ্চল হলো 9টি। এর মধ্য দিয়ে কাশ্মীর তার স্বায়ত্তশাসন হারালো এবং ভারত তাকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করলো। এই ছিল বন্ধুরা কাশ্মীর নিয়ে আলোচনা। আমরা এখন আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে এনআরসি, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। সঙ্গেই থাকুন, অবশ্যই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। প্লিজ শেয়ার দিয়ে রাখুন। আপনি শেয়ার করে রাখলে আপনার পেজে থাকবে এবং আপনি এটি বারবার দেখতে পারবেন। আমরা শুধু এমসিকিউ স্টাইলে সাম্প্রতিক কিংবা কুইজ আকারে সাম্প্রতিক পড়লে আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে এই বিস্তারিত, অর্থাৎ আমি যে বিষয়গুলি বলছি এটি যদি আপনি টেনে টেনে বারবার শুনেন তাহলে কিন্তু আপনি ভালো এখান থেকে ফলাফল পাবেন। বন্ধুরা, এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। আর আলোচিত আরেকটি যেটা হচ্ছে সিএবি। এই পুনরূপগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে। এটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2013। আর একটা হলো সিএএ, খুবই গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে ভারতের সবচেয়ে উত্তেজনা চলছে। এটি হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019। আর এর সাথে রিলেটেড, এগুলো রিলেটেড
যেটা লোকগণনার ক্ষেত্রে ভারত ইউজ করে, এটির নাম হচ্ছে এনপিআর। এটিও আমাদের মনে রাখতে হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। অর্থাৎ এই পূর্ণরূপগুলি অবশ্যই মনে থাকতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে এনআরসি আর গুরুত্বপূর্ণ হচ্ছে সিএএ। আমি এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং 41তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, প্রথমে জানতে হবে এনআরসি কি। এনআরসি হচ্ছে ভারতের, এক কথায় যদি বলি যে ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়া এবং অবৈধদেরকে শনাক্তকরণ করার মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা করে ভারত থেকে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা যে প্রক্রিয়া। এই এনআরসি শুরু হয় 1951 সালে। 1951 সালে শুরু হলে বর্তমান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি শুরু করে আসাম প্রদেশকে এনআরসি করার মধ্য দিয়ে। আসাম, এই আসামকে এনআরসি করা শুরু করে 2019 সালে এবং এটি শেষ করে 31 আগস্ট, অবশ্যই মনে রাখতে হবে 2019। অর্থাৎ আসাম এনআরসি সম্পূর্ণ হয় 31 আগস্ট 2019। আমরা একটু আগে লিখেছিলাম সিএবি 2013। এই আইনে বলা ছিল যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান থেকে যারা অবৈধভাবে অভিবাসিত হয়েছে তাদের চিহ্নিতকরণ প্রক্রিয়া, এর জন্য প্রমাণস্বরূপ অনেকগুলো বিষয় বলেছে। তার মধ্যে অন্যতম ছিল এনআইডি, রেশন কার্ড, তারপরে হচ্ছে জমির দলিল। এই জমির দলিল অবশ্যই বংশ পরম্পরায় বাবার বা তার বাবার বা তার বাবার এমন দলিল, এখন মামা, চাচা বা অন্য কারো দলিল হলে হবে না। এটি শো করতে বলা হয়েছিল। এখানে আবেদনকারী ছিল 3,30,00,000। এর মধ্যে বৈধতা পায় 3,11,00,000। অবৈধ বলে বিবেচিত হয় 19 লক্ষ। অর্থাৎ এই 19 লক্ষ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে ব্যর্থ হয়েছে। তাহলে এই 19 লক্ষের মধ্যে যেটি নিয়ে কথা উঠেছে, এর জন্য বলা যে 7 লক্ষ রয়েছে মুসলিম। এখন দেখেন, আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি যে মোদী সরকার কি সমগ্র ভারতে এনআরসি করবে কিনা, এই বিষয়টি আমাদের ক্লিয়ার হওয়া দরকার। প্রথমেই বলি, এই শুধু আসামকে এনআরসি করতে গিয়ে মোদী সরকারের খরচ হয়েছে 1220 কোটি রুপি। পুরো ভারতকে করতে খরচ হবে 48,800 কোটি রুপি। আমার এই মানে খরচের দিক দিয়ে বিবেচনা করলে এই মুহূর্তে সমগ্র ভারতে এনআরসি হচ্ছে না। দ্বিতীয়ত, এখানে যে ফোর্স দিতে হয়েছে সেটি একবারে ভারত করতে এটা দেওয়া সম্ভব না। তৃতীয়ত, মোদী সরকার এনআরসি করতে গিয়ে যে রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছে, যে গণজোয়ারের সম্মুখীন হয়েছে, আমরা যদি সেটি বিবেচনা করি তাহলে সমগ্র ভারতে এনআরসি হচ্ছে না। তবে ক্রমান্বয়ে হয়তো সমগ্র ভারতে এনআরসি হতে পারে। আর এনআরসির পরিণতি কি হতে পারে দেখেন বন্ধুরা, মোদী সরকার অলরেডি 2.5 হেক্টর জমির উপরে একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। যারা এই অবৈধ বলে বিবেচিত হয়েছে এরা থাকবে সেখানে এবং তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব ভোগ করবে। অর্থাৎ প্রথম শ্রেণীর নাগরিকের যে অধিকার, সরকারি চাকরি বা এই ধরনের যে অধিকার, এগুলো তারা হারাবে। আর এই ডিটেনশন ক্যাম্প থেকে পলায়ন করা শুরু করলে পলায়ন করবে বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা আফগানিস্তান কিংবা নেপাল কিংবা ভুটানে। আবার আমরা দেখতে পাবো রোহিঙ্গাদের মতো, রোহিঙ্গারা যেমন অবৈধভাবে আমাদের দেশে অভিবাসিত হয়েছে, আমরা আবার দেখবো আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ সিলেট, মৌলভীবাজার এই জায়গা দিয়ে আবার আমরা শরণার্থীদেরকে দেখতে পাবো। হয়তোবা এমনটি হতে পারে যদি আমাদের সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে এটা দিয়েও আমাদের সাফার হওয়া লাগতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসাম এনআরসি হয়ে গেল 31 আগস্ট 2019। এবার নতুন একটি আইন হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এটি উত্থাপন হয় 9 ডিসেম্বর 2019। উত্থাপন করে ভারতের সেই আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এটি কার্যকর হয় 12 ডিসেম্বর 2019। বন্ধুরা, সিএএ কার্যকর হয় 12 ডিসেম্বর 2019।
অবশ্যই আমাদেরকে এটি মনে রাখতে হবে, কারণ এটি গুরুত্বপূর্ণ একটি ডেট। পরীক্ষা আসতে পারে সিএএ আইন কার্যকর হয়েছে ভারতে কবে? 12ই ডিসেম্বর 2019। এই আইনে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বা নেপাল, ভুটান থেকে যারা অবৈধভাবে অভিবাসিত হয়েছে, এখানে ব্র্যাকেটে একটি কথা আছে, ধর্মীয় কারণ ব্যতীত, অর্থাৎ ধর্মীয় কারণ ছাড়া যারা অবৈধভাবে অভিবাসিত হয়েছে তাদেরকে অবৈধ ঘোষণা, মানে যারা ধর্মীয় কারণে অভিবাসিত হয়েছে তাদেরকে একটি সুযোগ ভারত সরকার দিবে। আর তাতেই এই 7 লক্ষ বাদ দিলে থাকে 12 লক্ষ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে যে মুসলিমরা ভারতে গিয়েছে তারা নিশ্চয় ধর্মীয় কারণে ভারতে যায়নি, অর্থাৎ ধর্মীয় হ্যারাসমেন্টের কারণে ভারতে যায়নি। আর এই 12 লক্ষের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং শিখ বা অন্যান্য। তাহলে আমরা ধরে নিতে পারি এই 12 লক্ষ বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে গিয়েছে। একটা বিষয় লক্ষ্য করেন, এটাই হচ্ছে একটা বড় ধরনের ফাঁদ, কারণ ইতিমধ্যে ভারত সরকারের হাতে যেটি জমা রয়েছে এই 3,30,00,000-এর মধ্যেই কিন্তু এই 12 লক্ষ তারা কিন্তু কিছু কাগজপত্র সাবমিট করেছিল যেগুলো অবৈধ বলে বিবেচিত হয়েছে। এখন তারা যখন আত্মসমর্পণ করবে যে আমরা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসছি, তখন কিন্তু তাদেরকে ভারত সরকার আটকাবে এবং এই 7 লক্ষ ডিটেনশন ক্যাম্পে থাকলেও এই 12 লক্ষকে খাটতে হবে জেল, অর্থাৎ এই 12 লক্ষ খুশি হওয়ার কোনো সুযোগই নাই। এবং আমরা এখানে অনেকগুলো রাজনৈতিক কারণ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা না করি। এখানে বলা হচ্ছে মুসলিম নিধন কিনা। একদিক দিয়ে যদি বলি মুসলিম নিধন, আরেক দিক দিয়ে যদি বলি মুসলিম নিধন না, কারণ আসামে 70 থেকে 75 লক্ষ মুসলিম রয়েছে, বাদ পড়েছে মাত্র 7 লক্ষ। সেখানে কারণ বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে কিন্তু কোনো মুসলিম ধর্মীয় কারণে যায় নাই, টুকটাক গেলে সংখ্যালঘুরা গিয়েছে, কিন্তু সংখ্যালঘুদের কিন্তু বিস্তার নাই। বন্ধুরা, এনআরসি নিয়ে যে আলোচনা করলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ডেট আপনাদেরকে দিয়েছি, একটা 31শে আগস্ট 2019 যেটি আসামে এনআরসি সম্পন্ন হয়েছে, এবং সিএএ আইন যেটি 12ই ডিসেম্বর 2019 যেটি কার্যকর হয়েছে। এবং এনআরসির অনুরূপ এই কয়টা বিষয় আপনাদের প্রিলিমিনারির জন্য মনে রাখতে হবে। আমি যতটুকু আলোচনা করেছি সেটি কিন্তু আপনি লিখিতের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। আমরা অলরেডি চীন এবং ভারতের গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি, সময় আছে আমাদের? হ্যাঁ, 5 মিনিট আছে। আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইরান সংকট। যেহেতু সময় কম রয়েছে এজন্য ইরান সংকটের ব্যাকগ্রাউন্ডটা একটু বলা মুশকিল, কারণ আমরা যদি একটু বলি যে ইরান সংকটের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ছোট করে বলি, দেখেন ইরাক, ইরান, পারস্য উপসাগর, ওমান উপসাগর, অর্থাৎ এই হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, আর এখান থেকে জর্ডান, কাতার, কুয়েত, এখান থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি আমরা পাবো এটাকে বলা হয় হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী নানান কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এখানে রয়েছে ভূমধ্যসাগর, এখানে রয়েছে লোহিত সাগর। হ্যাঁ, তো এই ভূমধ্যসাগর হচ্ছে ব্যবসা বাণিজ্য, এখান থেকে এই ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্রই বলা চলে, ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী। আর এই প্রণালী দিয়ে আমরা যেতে পারি আটলান্টিক মহাসাগরে, যে কারণে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কের কথা যদি বলি, যে 1979 সালে বন্ধুরা আমরা জানি ইসলামিক রেভলিউশন ঘটে, ইসলামিক বিপ্লব হয়। আর ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত এই ইরানে কর্তৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ব্রিটেনের, অর্থাৎ তেল কোম্পানিগুলো তাদের ছিল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে যখন ইসলামী বিপ্লব সংগঠিত হয়, তখন থেকে আস্তে আস্তে করে এই ইউরোপিয়ান এবং আমেরিকানদের কর্তৃত্ব এখানে কমতে থাকে। ঠিক তখন থেকেই কিন্তু ইরানের সাথে দ্বন্দ্ব শুরু হয়। আমরা 2003 সালের 20 মার্চ দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে ইরাককে, এবং তখন একটু ইরানের সাথে সম্পর্ক ভালো হলেও পরবর্তীতে কিন্তু ইরানের সাথে সম্পর্ক আমরা খারাপই দেখেছি। কিন্তু 2015 সালের 14ই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি একটি চুক্তি করেন। এই চুক্তিটি হয় সৌরশক্তির সাথে P5+1। P5 মিন্স পার্মানেন্ট 5, অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ
ওয়ান হচ্ছে জার্মানি। এই 6টি শক্তির সাথে ইরানের যে চুক্তি হয় এই চুক্তির নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। চুক্তির বিষয়বস্তু টোটালি এখন আলোচনা করা সম্ভব না, এক কথায় যেটা বলবো যে ইউরেনিয়াম সমৃদ্ধ অর্থাৎ ইরান ইউরেনিয়াম ব্যবহারে 3.67% মজুত করতে পারবে, এটাই কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ক্ষমতা থেকে যাওয়ার পর ক্ষমতায় আসেন আপনারা জানেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানান যে ইরান 4.5% হারে ইউরেনিয়াম মজুত করছে। আর এখানে দেখা দেয় যত বিপত্তি, আস্তে আস্তে করে ইরানকে প্রেসার দেওয়া হয়, অর্থাৎ ইরানকে বাণিজ্যিক প্রেসার বা রাজনৈতিক বা আন্তর্জাতিক সব ধরনের প্রেসার তৈরি করা হয়। এবং আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, চুক্তিটি হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। চুক্তিটি হয়েছিল সৌরশক্তির সাথে, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ এবং ইরানের সাথে জার্মানির সাথে চুক্তিটি হয়েছিল ইরানের। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতে এই চুক্তির বিষয়বস্তু ইরান অমান্য করায় তার প্রতি একটি চাপ তৈরি করা হয়। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে ডেটগুলি মনে রাখতে হবে, সেটি আমি লিখে দিচ্ছি। 8ই মে 2018 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে এই চুক্তিটি বাতিল করেন। ঠিক তার 1 বছর পর 8ই মে 2019 ইরানও এই চুক্তিটি বাতিল করে। আর তখনই দেখা যায় ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিপত্তি এবং তাদের মধ্যে দেখা দেয় মতানৈক্য। এরপর ক্রমান্বয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে প্রেসার দেওয়ার চেষ্টা করে। ইরানও এই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসারেই বা কোনো হুমকি ধামকিতেই তেমন কোনো কর্ণপাত করে না। কিন্তু এর একটি মানে কি বলবো, যেটি একটি উল্লেখযোগ্য ঘটনা ইরান সংকটের মধ্যে, সেটি ঘটে কিন্তু 3 জানুয়ারি 2020। 3 জানুয়ারি 2020 3 জানুয়ারি 2020 ইরাকের বিমানবন্দরে, ইরাকের বাগদাদে বিমানবন্দরে ছিল এই ইরানের একটি মানে ফোর্স, এর নাম হচ্ছে কুডস ফোর্স। এই কুডস ফোর্সের প্রধান অর্থাৎ মেজর জেনারেল কাসিম সোলেইমানি এবং তার সহযোগীরা অবস্থানকালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টার্গেট ড্রোন হামলার শিকার হন। ড্রোন হামলায় এই কাসিম সোলেইমানি নিহত হন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে কাসিম সোলেইমানি নিহত হন কত তারিখে? 3 জানুয়ারি 2020। এবং কাসিম সোলেইমানি কুডস ফোর্সের প্রধান ছিলেন, অর্থাৎ মেজর জেনারেল ছিলেন এবং তিনি 1999 থেকে এই ফোর্সে তিনি দায়িত্বরত ছিলেন। কুডস ফোর্স হচ্ছে ইরানের একটি গোপনীয়তা সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য দায়বদ্ধ একটি ব্রাঞ্চ। আমরা এই কাসেম সুলেইমানি হত্যা দেখেছি। বন্ধুরা মনে রাখতে হবে যে ড্রোন কাসেম সুলেইমানিকে হত্যা করেছে এটিকে বলা হয় মার্কিন নীরব ঘাতক একটি ড্রোন। এর নাম হচ্ছে MQ-9 রিপার। MQ-9 রিপার, এটি পরীক্ষা আসতে পারে যে মার্কিন কাসেম সুলেইমানিকে যে মার্কিন ড্রোনটি হত্যা করে সেই ড্রোনটির নাম কি? MQ-9 রিপার। এই ড্রোনটি হত্যা করে। বন্ধু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এর মধ্যে শুরু হয়ে যায় বিভিন্ন বিতর্ক, আন্তর্জাতিক মহলে শুরু হয়। এই বুঝি শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই বুঝি ইরানের পক্ষে, কারণ ইরানের পক্ষে ইরানের যে ইমেজ একবারে নষ্ট হয়ে গিয়েছিল, যে আন্তর্জাতিক চাপের কারণে চীন কিংবা ভারত কিংবা রাশিয়া কিংবা অন্য কোনো দেশ ইরানের উপর থেকে যে মুখ তুলে নিয়েছিল, ঠিক এই কাসেম সুলেইমানিকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরান একটি অদৃশ্যমান ভাবে একটি ইমেজ আবার অর্জন করে। আর সঙ্গত কারণেই ইরান এই ইমেজটি নষ্ট করতে চায়নি, হয়তোবা এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো দ্বন্দ্বে জড়ায়নি। কিন্তু এর একটি স্থিতিশীল পরিণতি ঘটে 8 জানুয়ারি 2020। 8 জানুয়ারি 2020
আমরা এটা সবাই জানি ইউক্রেনের 176 জন যাত্রীবাহী একটি বিমান কানাডার টরন্টোর উদ্দেশ্যে যাত্রাকালে ইরানের যখন ঘাঁটি পার হয় ঠিক তখন ইরান এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান মনে করে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আর এই ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয় এবং 176 জন যাত্রী মারা যায়, যেটি ছিল PS 752 প্লাটিনাম। এই PS 752 অর্থাৎ ইউক্রেনের এই বিমানটি বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে এখানে অর্থাৎ ইরান ভুলক্রমে, যেটাকে আমরা মানব ত্রুটি বলছি, মানব ত্রুটির কারণে বিমানটি